হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা প্রথম ইনঅর্গানিকের চ্যাপ্টার নিয়ে এসেছি, প্রথম ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার এবং একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এগুলো হচ্ছে তোমার গোটা ইনঅর্গানিকের বেস। এই দুটো চ্যাপ্টার হচ্ছে তোমার ভিত্তি। 12-এ যখন তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বে, সেটা খুব একটা এই দুটো চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক আপ নেই, কিন্তু ওই একটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ছাড়া বাকি সব চ্যাপ্টার গুলো এই পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং এবং তাতেও যদি ধরা যায় অ্যাটমিক স্ট্রাকচার, এই তিনটে চ্যাপ্টারের উপর কমপ্লিটলি দাঁড়িয়ে আছে। তো এই প্রথম যে তিনটে চ্যাপ্টার তোমরা ক্লাস 11-এ পড়ো, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো যদি তোমার খুব ভালো করে তৈরি থাকে, তো তাহলে তোমরা গোটা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা তোমরা অর্গানিক কেমিস্ট্রিও, যেটা তোমরা জিওসিতে যেগুলো পড়ো, সেইগুলো তোমাদের খুব ভালোভাবে তোমরা ইজিলি বুঝতে পারবে এবং ভালোভাবে তোমরা কোয়েশনও করতে পারবে। তো এগুলো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আজকে এই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা প্রথমে যেগুলো সায়েন্টিস্টরা, কিছু শুরুর দিকে কিছু সায়েন্টিস্টরা কিছু কিছু যেগুলো পিরিয়ডিক টেবিল সাজেস্ট করে গেছিলেন, মানে সে অর্থে পিরিয়ডিক টেবিল যে সাজেস্ট করেছিলেন তা নয়, ওনারা কিছু কিছু এরকম এলিমেন্টদেরকে ওনারা গ্রুপ করে, পেয়ার করে, কিছুটা ওনারা একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে এইরকম এলিমেন্ট গুলো আমরা এইভাবে এইভাবে আমরা একসঙ্গে আমরা গ্রুপ করে রাখতে পারি। তো সেরকম এই ডবেরিনার নামে একজন সায়েন্টিস্ট সেরকম একটা পদ্ধতি আমাদেরকে বলেছিলেন। সেটা তাহলে এবার দেখা যাক। প্রথম টপিক আমাদের ডবেরিনার ট্রায়েড। সেইখানে দুটো পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে হি মেড গ্রুপ অফ 3 এলিমেন্টস। ট্রায়েড মানে দেখেই বুঝতে পারছো যে ট্রাই রয়েছে মানে তিনটে তিনটে করে এলিমেন্ট উনি গ্রুপিং করেছিলেন। হি মেড গ্রুপ অফ 3 এলিমেন্টস হ্যাভিং সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ কল্ড ট্রায়েড। এই যে প্রথম পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা তার মধ্যেও ঠিকঠাক লজিক্যাল পয়েন্ট, বাট সেকেন্ড পয়েন্টটা খুব একটা লজিক্যাল নয়। সেকেন্ড পয়েন্ট আমি আসছি। প্রথম পয়েন্টটা আমি একবার বলি, যেটা হচ্ছে ওই যে তিনটে উনি এলিমেন্টকে, ওই তিনটে তিনটে করে যে এলিমেন্টকে উনি গ্রুপিং করেছিলেন, ওই তিনটে এলিমেন্টে দেখা গেছে যে ওদের কেমিক্যাল প্রপার্টি গুলো, দেখা গেছে না, উনি এই কেমিক্যাল প্রপার্টি গুলো যাদের যাদের সেম তিনি জানতে পেরেছিলেন, সেই অনুযায়ী উনি গ্রুপিং করেছিলেন। এবং এই ডোবেরিনার যেদিন মানে যেদিন না মানে যখন উনি এই গ্রুপিং গুলো করেছিলেন, তখন যে পিরিয়ডিক টেবিলের আজকে যেগুলো আমরা দেখতে পাই যে টোটাল 118 খানা এলিমেন্ট, এই সব এলিমেন্ট তখনও আবিষ্কার হয়নি। তো তখন তার মধ্যেও যতগুলো সম্ভব হয় বা যতগুলো ওনার উনি করতে পেরেছিলেন, উনি তার মধ্যে কিছু কিছু এলিমেন্টে এরকম তিনটে তিনটে করে গ্রুপ করে গেছিলেন। তো প্রথম পয়েন্টটা, প্রথম বেসিসটা যেটার ওপর উনি এই ট্রায়েড গুলোকে তৈরি করেছিলেন, সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি গুলো যেন সিমিলার হয়। সেকেন্ড পয়েন্টটা আমাকে বলছে অ্যানাদার পয়েন্ট অফ দিস কনসেপ্ট ওয়াজ দি অ্যাটমিক ওয়েট অফ মিডল এলিমেন্ট ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য মিন অর অ্যাভারেজ অফ দি ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট। এটাকে আমি আবার ডিফাইন করব, কোনো অসুবিধা নেই যদি না বুঝতে পারো। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, তিনটে এক্সাম্পল। লিথিয়াম 7, এই 7 গুলো হচ্ছে ওর অ্যাটমিক ওয়েট, যেটা বা যেটা মাস নাম্বার যেটা তোমরা জানো, বা অ্যাটমিক ওয়েট। লিথিয়াম 7, সোডিয়াম 23, পটাশিয়াম 39, Li7, Na23, K39। তারপরে আমার Cl35.5, ব্রোমিন 80, আয়োডিন I127। তারপর আবার আসছে আমার ক্যালসিয়াম Ca40, Sr87.6, Ba127। এরকম এই তিনটে উনি গ্রুপিং, এই তিনটে আমি এক্সাম্পল নিয়েছি, এই তিনটে ভাবে উনি গ্রুপিং এইভাবে করেছিলেন। তো এইখানে যদি তোমরা খুব ভালো করে দেখো, এই Li Na K, এই তিনটে হচ্ছে আমার, যেটা আমরা আজকে জানি অ্যালকালি মেটাল বলে। এই তিনটা আমার অ্যালকালি মেটাল, এগুলো হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ, যেটা তোমরা মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা তোমরা সব জায়গায় দেখে এসছো, সেটা তোমরা এই তিনটে এলিমেন্টকে তোমরা দেখবে একটা ফার্স্ট গ্রুপে রয়েছে, যেটাকে আমরা অ্যালকালি মেটাল বলি। প্রথমে অ্যালকালি মেটাল, তারপর অ্যালকালাইন আর্থ মেটাল, তারপর আমার আসবে এখানে ডি ব্লক, তারপর ওদিকে আবার পি ব্লক শুরু হচ্ছে। এই অ্যালকালি এবং অ্যালকালাইন আর্থ মেটাল আমার এস ব্লকের মধ্যে পড়ে। এসবে আবার আসবো আমি। তো এগুলো আমরা যেটা আমরা দেখতে পাই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আমার সেম
গ্রুপের এলিমেন্ট, সেম গ্রুপ, মানে এই ওপর থেকে নিচ, টপ টু বটম, এটা আমার গ্রুপে যাবে এবং লেফট টু রাইট এটা আমার পিরিয়ডে আসবে। তো এই সেম গ্রুপের এলিমেন্ট এগুলো আমার পড়ছে। তারপর যদি তোমরা এটা দেখো যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আজকে আমরা জানি যে এগুলো হচ্ছে আমার হ্যালোজেন গুলো। তো হ্যালোজেন গুলো সবগুলোর কেমিক্যাল প্রপার্টি সেম হবে। সেইভাবে এরকম যেগুলো আমার অ্যালকালাইন আর্থ মেটাল, সেই অ্যালকালাইন আর্থ মেটাল, এই থার্ড এক্সাম্পল গুলো, এইগুলোর আমার কেমিক্যাল প্রপার্টি সেম হবে। তো এই ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। তো এই প্রথম পয়েন্টটা যেটা আমি বললাম এটা তাও লজিক্যাল, এর বেসিসে আমরা আজও মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা গ্রুপিং বা হ্যাঁ আমরা গ্রুপিং করে থাকি। তো এবার সেকেন্ড পয়েন্টে কি দেখা যায়, সেকেন্ড পয়েন্টের জন্য আমি লিখেছি দি সেকেন্ড পয়েন্ট ইজ অনলি পারফেক্টলি ভ্যালিড ফর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ট্রাইড। একমাত্র এই প্রথম এক্সাম্পলটার জন্যই সেকেন্ড পয়েন্টটা পারফেক্টলি ভ্যালিড, বাকিগুলোর জন্য পারফেক্টলি ভ্যালিড নয়। সেটা আবার কি আমি আরেকবার পড়ছি এখানে, দি অ্যাটমিক ওয়েট অফ মিডল এলিমেন্ট, এই মিডল এলিমেন্ট মানে সোডিয়ামের যে এলিমেন্টটা মাঝখানে আছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম LiNaK, তো এই এনএটা মাঝখানে আছে, তো এনএটা আমার মিডল এলিমেন্ট। আমি বলছি দি অ্যাটমিক ওয়েট অফ মিডল এলিমেন্ট ইজ নিয়ারলি ইকুয়াল টু দি মিন অর অ্যাভারেজ অফ ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট। আমি যদি ফার্স্ট এবং থার্ড এলিমেন্টের যদি আমি মিন বা অ্যাভারেজ যদি আমি বের করি, সেইটা আমার মিডল এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের সঙ্গে ইকুয়াল আসবে। সেটা যদি আমি এখানে দেখি, আমি এক্স ধরেছি, এই মিডল এলিমেন্টের অ্যাটমিক ওয়েট আমি এক্স ধরেছি, ইজ ইকুয়ালস টু আমি লিখেছি অ্যাটমিক ওয়েট অফ ফার্স্ট 7 প্লাস অ্যাটমিক ওয়েট অফ থার্ড 39, 7 প্লাস 39/2 আমি অ্যাভারেজ বের করেছি, আমার 7 আর 39 আমার 46 আসে, 2 দিয়ে ভাগ করলে আমার 23 আসবে আমার অ্যান্সার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার সোডিয়ামের অ্যাটমিক ওয়েট 23। তো তাহলে আমি বলতে পারি যে এটা ভ্যালিড, কিন্তু এটা একমাত্র ভ্যালিড এই প্রথম এক্সাম্পলটার জন্যই, বাকি আর কোনো কিছুর জন্য ভ্যালিড নয়। সেটা আমি লিখেছি উইচ ইজ অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম, 23 পেয়েছি, উইচ ইজ অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম, কাজে এটা ঠিক আছে। বাট ইফ উই চেক ফর ClBrI, তাহলে আমরা দেখতে পাবো যে x ইজ ইকুয়ালস টু, সেই ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট 35.5, থার্ড এলিমেন্ট 127 ডিভাইডেড বাই 2, সেটা আমাকে দেবে 81.2 এর মতো, আমাকে 80 দিচ্ছে না। কিন্তু এটাকে ডোবেরিনান এইভাবে ধরেছিলেন যে 81.2 মানে অলমোস্ট নিয়ার ইকুয়ালস টু 80, তো ওটাকে উনি সেইভাবে ধরেছিলেন। তো সেইভাবেই উনি এটাকে আরো গ্রুপিংটা করে এই সেকেন্ড পয়েন্টটা দেন। কিন্তু অ্যাকচুয়ালি ধরতে গেলে এটা কোনো পয়েন্টই নয়, এটা একটা মানে মিথের মতো যে একটা লাকিলি মিলে গেছে বাকিগুলো মেলেনি। তো এইটা ছিল আমার ডোবেরিনার ট্রায়েড। তো এটা তোমরা খাতায় নোট করে নিও। আর এই যে প্রথম দিকে এই যে গ্রুপিং গুলো বা এই যে যেগুলো অনেক সায়েন্টিস্ট গুলো যারা এগুলো সাজেস্ট করে গেছিলেন, এইগুলো থেকে যে তোমার কোয়েশ্চেন আসবেই তার কোনো গ্যারেন্টি নেই বা কেউই দিতে পারবে না। কালে ভদ্রে যদি কোয়েশ্চেন ভুল ভালো করে যদি চলে আসে এই জায়গা থেকে, তো তাহলে যেন করতে পারো সেই মতো করে আমি অন্তত তোমাদের বলে দিলাম। ম্যাক্সিমাম তোমাদের যদি দিতে পারে তো এক্সাম্পল হয়তো দিতে পারে, বা হয়তো এই কিছু হয়তো পয়েন্ট লিখতে দিতে পারো, লিখতে দিতে পারে, বা যেটা দেওয়ার চান্স থাকে সেটা হচ্ছে ডিমেরিট কি কি। তো সেটা আমি আসছি এবার, যে অ্যাডভান্টেজ কি কি ছিল এবং ডিমেরিট কি কি ছিল। তো এটা তোমরা খাতায় আগে নোট করে নাও। এইবার লিখেছি ওয়েজ অফ আইডেন্টিফাইং ডবেরিনার্স ট্রায়েড। কি কি পদ্ধতিতে আমি তোমাদেরকে যদি দিয়ে দেয় কিছু ধরো কিছু সেট দিয়ে দিল, তো এদের মধ্যে বলতে বলো যে কোনটা ডবেরিনার্স ট্রায়েডে ফিট করছে। তো সেরকম যদি হয় তো তাহলে পদ্ধতিগুলো কি কি হবে। প্রথমটা আমি লিখেছি এলিমেন্টস মাস্ট বি অফ সেম গ্রুপ, ওই সেম গ্রুপে হতে হবে। যেরকম আমি বললাম যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম একটা সেম গ্রুপ, হ্যালোজেন গুলো একটা সেম গ্রুপে ছিল, বা ক্যালসিয়াম তারপর স্ট্রনশিয়াম আর বেরিয়াম ছিল বোধহয়, হ্যাঁ CaSrBr, হ্যাঁ ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এগুলো একটা সেম গ্রুপে রয়েছে। তো এরকম যদি সেম গ্রুপ হয় তখন এই ডবেরিনার্স ট্রায়েডটা আমার অ্যাপ্লিকেবল। তারপরে আমাকে দেখতে হবে অ্যাটমিক নাম্বার ডিফারেন্স বিটুইন দেম মাস্ট বি সেম, অ্যাটমিক নাম্বারের ডিফারেন্সটা মাস্ট বি সেম। তোমরা যেটা দেখেছিলে যে লিথিয়াম তারপর সোডিয়াম পটাশিয়ামে, লিথিয়ামে 7, সোডিয়ামে 23, পটাশিয়াম 39। তো যদি তোমরা 23 থেকে 23 থেকে 7 যদি বাদ দাও তো তাহলে তোমরা পাবে 16। এইবার যদি তোমরা পটাশিয়াম 39 থেকে যদি তোমরা সোডিয়াম
23 যদি বাদ দাও, 39 মাইনাস 23, তাতেও তোমরা 16ই পাবে, 16ই তোমরা পাবে। তো তাহলে এই যে ডিফারেন্সটা, এই দুটো ডিফারেন্সটা সেম হলো। তো এই দুটো হচ্ছে তোমার মেথডস বা ওয়েজ অফ আইডেন্টিফাইং ডবেরিনার্স ট্রায়েড। এবং তারপরে হচ্ছে আমাদের ডিমেরিটস। ডিমেরিটস বা যেটা তোমাদের হচ্ছে বলতে পারো যে খামতি, যেটা এই ডবেরিনার্স ট্রায়েডে যেটা খামতি ছিল, সেটা হচ্ছে all elements were not possible to fit in the triad বা ট্রায়েডস, যাই হোক, fit in the triads, and it is not applicable for D and F block elements. D and F block elements এর জন্য এটা অ্যাপ্লিকেবলই নয়, এবং সব এলিমেন্টদেরকে এই ট্রায়েডে আমি ফিট করতে পারছিলাম না। তখন আমি আগেও তোমাদেরকে বলেছি যে অনেক এলিমেন্ট ততদিনও ডিসকভার হয়নি, এই টোটাল 118 খানা এলিমেন্টের মধ্যে অনেক এলিমেন্ট ততদিনও আমার ডিসকভার হয়নি। তো সেই এলিমেন্ট গুলো মেনলি দেখা গেছে যে এই ট্রায়েডে ফিট হচ্ছে না, আমি সেখানে এগুলোকে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো এইগুলো কিছু ডিমেরিট রয়েছিল, এবং ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট গুলো তো ওখানে অ্যাপ্লিকেবলই হচ্ছিল না এদের জন্য। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এরপরে নিউল্যান্ডস এর অক্টেভটা করব। এবার আমরা দেখব পরের যেটা আমাদের গ্রুপিং, সেটা হচ্ছে নিউল্যান্ডস অক্টেভ রুল। সেটা আমাকে বলছে প্রথম লাইন যেটা আমি লিখেছি, অ্যাকর্ডিং টু দিস periodic properties of the elements are related with atomic mass of element. পিরিয়ডিক প্রপার্টি গুলোর সঙ্গে অ্যাটমিক মাসের কোনো একটা লিঙ্ক রয়েছে, সেটা নিউল্যান্ডের মনে হয়েছিল। তারপর ব্যাপারটা কি আরো এখানে আমি ডিটেলসে বলেছি। হি অ্যারেঞ্জড দি এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক মাসেস। ইনক্রিজিং অর্ডার মানে বাড়তে থাকছে, মানে ছোট থেকে বড়, যেটাকে আমরা বলি যে অ্যাসেন্ডিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক মাসেস অ্যান্ড অবজার্ভড প্রপার্টিজ অফ এভরি 8th এলিমেন্ট। আটতম এলিমেন্ট অফ এভরি 8th এলিমেন্ট was similar to first element like a musical note. মানে হচ্ছে এখানে যদি আমি সেটাকে যদি আমি দেখাই যে এখানে যে একটা মিউজিক্যাল নোট, যেটা আমরা জানি যে সা রে গা মা পা, সেটা সা রে গা মা পা ধা নি, তারপরে আবার সাটা আবার রিপিট হচ্ছে, সা নি ধা পা, সেভাবে আবার এটাই আবার উল্টো দিকে আবার রিপিট হচ্ছে। তো এখানে যদি তোমরা দেখো যে আমি নাম্বারিং করেছি 1 2 3 4 5 6 7 8, 8 মানে ওর জন্য এখানে অক্টেভ। তো এখানে সাটা ছিল 1-এ, রেটা 2-এ, তো এইভাবে নিটা গেল 7-এ, আবার যখন সাটা আসছে সেটা আসছে আমার 8 নম্বরে। এইবার যদি আমি এলিমেন্ট গুলোকে যদি আমি সাজাই, তাহলে আমি দেখবো যে যেটা তোমাদেরকে এটা আমি সাজেস্ট করবো 1 থেকে, মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম 1 থেকে 20 যেন তোমাদের পুরো মুখস্থ থাকে। এই পুরো 1 থেকে 20 এলিমেন্ট এগুলো যেন কমপ্লিটলি যেন মুখস্থ থাকে, তাহলে অনেক সুবিধা হবে তোমার লিখতে। বা 1 থেকে 20 যদি নাও হয়, তাহলে আমি বলবো যে অন্তত 1 থেকে 10 হাফ করে না, 1 থেকে 10 যেন 100% যেন মুখস্থ থাকে। যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে আমার নিয়ন, এই 10টা যেন কমপ্লিট যেন মুখস্থ যেন থাকেই থাকে। 20 অব্দি না হয়, যদি নাও থাকে তাহলেও ঠিক আছে, কিন্তু এই 10টা যেন থাকেই। সেটা আমি হাইড্রোজেন, হিলিয়ামকে বাদ দিলাম, লিথিয়াম থেকে আমি দেখছি লিথিয়াম, হিলিয়ামকে মানে হাইড্রোজেনকে আমি বাদ দিচ্ছি, কারণ হাইড্রোজেনকে আমি আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলেও আমি হাইড্রোজেনকে আমি বসাতে পারিনি। তো মানে ওর 1 পজিশন ওকে দেওয়া হয়েছে ঠিকই, বাট স্টিল ওই হাইড্রোজেনের যেটা পজিশন সেটা কন্ট্রাডিক্টরি ওর কিছু বিহেভিয়ারের জন্য। তো হাইড্রোজেনকে যদি আমি সাইডে রাখি, হিলিয়াম থেকে আমাকে যদি ধরতে হয়, কিন্তু এই নিউল্যান্ড অক্টেভ রুলটা যখন উনি দিয়েছিলেন, তখন আমার কোনো ইনার্ট এলিমেন্টকে বা নোবেল গ্যাসকে আমরা ডিসকভার তখনও করতে পারিনি। তখন আমাদের ওই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এইগুলো আমাদের কোনোটাই আমাদের ডিসকভার্ড ছিল না, এগুলো আনডিসকভার্ড ছিল। তো ওর জন্য হিলিয়ামটা আমার এখানে বাদই আছে, আমার লিথিয়াম থেকে স্টার্ট। তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন দিয়ে তারপর নিয়নটা নেই, আবার সোডিয়াম। এটা যদি দেখতে হয় তো তাহলে তুমি দেখো যে লিথিয়াম 1-এ, বেরিলিয়াম 2-এ, এটা 3 4 5 6 7 দিয়ে 8 নম্বরটাকে আমি এখানে না লিখে আমি এখানে লিখেছি। এটা অ্যাকচুয়ালি 8 নম্বর, এটা 1 নম্বর, এটা 8 নম্বর। তো এইবার আমরা জানি যে একটা সেম গ্রুপে যদি কোনো এলিমেন্ট থাকে, মডার্ন পিরিয়ডিক টেবিলের নিয়মে আমরা জানি যে যদি কোনো সেম গ্রুপে যদি কোনো এলিমেন্ট থাকে, তাদের কেমিক্যাল প্রপার্টি এগুলো সেম হবে, তাদের ফিজিক্যাল প্রপার্টি বা এগুলো আমাদের সেম হবে।
তো সেইভাবে দেখা যাচ্ছে যে লিথিয়ামের নিচে সোডিয়াম আসছে আমার মডার্ন পিরিয়ডিক টেবিলের অনুযায়ী, আর এখানেও আমি এটা এখানে আনছি। তো প্রপার্টি গুলো লিথিয়ামের যা হবে সোডিয়ামের সেমই হবে, কারণ এই দুটোই আমার অ্যালকালি মেটাল থেকে বিলং করে, তো ওর জন্য এই দুটোর প্রপার্টি সেম। এবার যদি তোমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, যেটা আমার অ্যালকালাইন আর্থ মেটাল, বেরিলিয়াম থেকে যদি তোমরা দেখো এটাকে তখন এক ধরবো, এটা 1 2 3 4 5 6, এটা আসবে 7, সোডিয়াম আসবে 7, এটা আসবে 8 নম্বর। তো বেরিলিয়াম আর আমার ম্যাগনেসিয়াম এই দুটোর আমার প্রপার্টি গুলো সেম হবে, আর সেম হবেও তার কারণ হচ্ছে এই দুটো আমার অ্যালকালাইন আর্থ মেটালস গ্রুপে আছে। তো ওর জন্য এটা একটা গ্রুপিং এর রুল হিসাবে এটাকে ধরা হয়েছিল। কিন্তু যখনই আমরা ইনার্ট এলিমেন্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম এগুলোকে যখনই আমাদের ডিসকভার করা হলো, তখনই এই নিয়মটার উপর ঢেরা পড়লো। এটা আর কাজ দিল না, কারণ সেইখানে আমার সেই ক্ষেত্রে এই ফ্লোরিনের পর আমার চলে আসবে নিয়ন। নিয়ন যদি চলে আসলে নিয়নটা আমার 8 নম্বরে চলে যাবে, কিন্তু আমার লিথিয়াম আর নিয়নের কোনো সিমিলারিটি থাকবে না। সেক্ষেত্রে বলা যাবে অক্টেভের জায়গায় আমাকে 9 ধরতে, মানে 8 এলিমেন্টের জায়গায় আমাকে 9th এলিমেন্ট ধরতে হবে, কিন্তু সেটা আমাকে বলে যায়নি বা আমাদেরকে বলে যায়নি নিউল্যান্ড। তো এটা আমার ইনার এলিমেন্ট গুলো ডিসকভারির পর এটা এই পুরো নিয়মটা আমার ভুল হয়ে যায়। তো এই জিনিস তোমরা খাতায় নোট করে নাও, তারপর এর ডিমেরিট গুলো আমি মেনশন করছি। এখন দেখা যাক ডিমেরিটস অফ নিউল্যান্ডস অক্টেভ রুল। সেটা হচ্ছে অনলি ভ্যালিড আপ টু ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম এলিমেন্ট মানে আমার 20, যেটা আজকে আমরা জানি যে আমার 20 নম্বর এলিমেন্ট, 20th এলিমেন্ট ক্যালসিয়াম অব্দি এটা ভ্যালিড। তাতেও আবার নোবেল গ্যাস গুলো বা ইনার্ট এলিমেন্টস গুলো ছাড়া ক্যালসিয়াম অব্দি ভ্যালিড, ক্যালসিয়ামের পর থেকে আর ভ্যালিড নয়। সেকেন্ড পয়েন্ট, আফটার দি ডিসকভারি অফ ইনার্ট গ্যাসেস দিস রুল কমপ্লিটলি ফেল্ড, যেটা আমি বললামই তোমাদেরকে। তো এই দুটো খাতায় তোমরা নোট করে নাও। এই যে ইনঅর্গ্যানিকের যাই তোমাদেরকে আমি নোট দেব আমি বোর্ডে, তোমরা এই সবগুলোই খাতায় সুন্দর করে নোট করে নিও। এই ইনঅর্গ্যানিক সবারই, অনেকেরই, তোমাদের সবার হয়তো না, অনেকেরই তোমাদের বোরিং লাগতে পারে যে ফিজিক্যালে তাও কিছু করার আছে, কিছু বুঝে করার আছে, অর্গ্যানিকও তাই আছে, বাট এই ইনঅর্গ্যানিকে তা নয় শুধু মুখস্থ করে যাওয়া। না, আমি বলবো তা নয়, ইনঅর্গ্যানিকও অনেক জিনিস বোঝার আছে। তুমি যদি লজিক বুঝতে পারো তাহলে তোমাকে কখনোই মুখস্থ করতে হবে না। হ্যাঁ, তুমি যদি দেখো সে অর্থে, তাহলে সবই তোমাকে মুখস্থই অ্যাকচুয়ালি করতে হয়। তোমাকে ফিজিক্যালের ফর্মুলা সে মুখস্থই করতে হয়, তোমাকে ফিজিক্যালের যে কোয়েশ্চেন যে ধরনের আসে সেই ধরনের টাইপ গুলো তোমাকে মুখস্থই করতে হয়, তোমাকে অর্গানিকের মেকানিজম বলো বা যাই বলো, কোনো কিছু রিয়েজেন্টের কি ফাংশন সেগুলো মুখস্থই করতে হয়। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে সবই মুখস্থ, কিন্তু বুঝে পড়াও কিছু থাকে ওর মধ্যে। তো এখানেও আমি তোমাদেরকে যত সম্ভব চেষ্টা করব যে ইনঅর্গ্যানিকও যাতে তোমাদের বোঝ যেন না লাগে, সেটা যাতে তোমাদের থ্রুলি যেন খুব ভালোভাবে তোমাদের হয়, সেটাই আমি চেষ্টা করব। সবকিছুরই লজিক আছে, সায়েন্স যখন পড়ছো তোমরা সবকিছুরই লজিক আছে, এমন নয় যে শুধু কমপ্লিটলি চোখ নাক বন্ধ করে মুখস্থ করতে হবে। তো তোমরা নোট গুলো খুব সুন্দর করে করতে থাকো, এটাও নোট করে নিও। এইবার যেটা পরের টপিক সেটা হচ্ছে লোথার মেয়ার্স কার্ভ। লোথার মেয়ারের সাজেস্ট করা একটা কার্ভ, যে কার্ভটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হি হবে না, অ্যাকচুয়ালি দে হবে, যাই হোক, দে প্লটেড আ গ্রাফ বিটুইন অ্যাটমিক ভলিউম অ্যান্ড অ্যাটমিক মাস অফ ডিফারেন্ট এলিমেন্ট। এদিকে অ্যাটমিক ভলিউম, এদিকে অ্যাটমিক মাস, ডিফারেন্ট এলিমেন্টসদের এই প্লটটা ওনারা করেছিলেন। এইবার এই গ্রাফটা, এই জায়গাটা তোমরা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, চিন্তা নেই। সেটা হচ্ছে যে এরকম থেকে নিচ থেকে স্টার্ট হয়েছে, উপরে গেছে, যেইখানে পিকটা হয়েছে এখানে আছে আমার লিথিয়াম, দিয়ে যখন নেমে এসছে, নেমে আসার সময় এখানে হয়েছে আমার বিই, যেটা আমার বেরিলিয়াম। আমরা জানি যে লিথিয়ামের পরে বেরিলিয়াম আসে, তো তাহলে লিথিয়াম এখানে বেরিলিয়াম, কোনো অসুবিধা নেই। তারপর গ্রাফটা আবার নেমেছে, দিয়ে একটু গিয়ে আবার উপরে উঠেছে। যখন উপরে উঠেছে এই জায়গাটা পেয়েছে ফ্লোরিন, এই জায়গাটা ফ্লোরিন পেয়েছে, দিয়ে যখন পিকটা হয়েছে এই জায়গায় পেয়েছে সোডিয়াম, পেয়েছে, দিয়ে আবার নিচে নেমে আসছে, এই জায়গাতেই পেয়েছে আবার এমজি মানে আমার ম্যাগনেসিয়াম। এইবার যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, আজকে আমরা জানি যে
যদি এই সবগুলো তোমরা পিকটা যদি খেয়াল করো, পিকটা মানে যে জায়গায় গিয়ে ছুঁচলো হয়েছে পিকটা, পিকে তোমরা দেখবে এনআই রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমার রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই সবগুলোই কিন্তু আমার অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল গুলো আমার পিকে রয়েছে। অ্যালকালি মেটাল গুলো আমার সব থেকে ইলেকট্রো পজিটিভ গুলো আমার পিকে রয়েছে। এবং তারপরে পিক থেকে যখন নেমে আসছে, যখন নেমেছে, সেই জায়গায় রয়েছে আমার অ্যালকালাইন আর্থ মেটাল গুলো, বিই, এমজি, সিএ, এসআর, বিএ, বিই, এমজি, সিএ, এসআর, বিএ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, আমার বেরিলিয়াম। এইগুলো আমার যখন নেমে এসছে তখন এইগুলো আমার রয়েছে। সরি, বেরিলিয়াম বললাম, এটা বেরিয়াম হবে, যাই হোক। এবং তারপর আবার যখন উঠছে ওপর দিকে তখন এসছে আমার হ্যালোজেন গুলো, FCl, Br, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমার হ্যালোজেন গুলো এই ওপর দিক করে এসছে। এখানে ফ্লোরিন, আবার যখন উঠবে তখন আমার আসবে এখানে ক্লোরিন, আবার যখন যাবে তখন ব্রোমিন, তারপরে আবার যখন আসবে তখন আয়োডিন। এইভাবে কার্ভটা আমার গেছে। তো এই জায়গাটা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো ওর জন্য আমি এই জায়গাটা একটু ছড়িয়ে এখানে করলাম। ওপরে পিকে লিথিয়াম, নিচে নামছে একটু বেরিলিয়াম, তারপর আবার বেসটা। আর একটা কথা, এই যে বেস গুলো প্রত্যেকটা বেস কিন্তু সেম, ইকুয়াল, কিন্তু এই যে উপর দিকে যেটা উঠে যাচ্ছে এটা কিন্তু ওই পাহাড়ের চূড়ার মতো, যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে এরকম। এটা কিন্তু ইনক্রিজিং অ্যাকচুয়ালি। এটা যদি একটা গ্রাফ টানা হয় এটা কিন্তু ইনক্রিজিং গ্রাফ। লিথিয়ামটা সব থেকে নিচে, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, আস্তে আস্তে বাড়ছে। আর আর কিছু না, এটা বলা হলো। তো এই গ্রাফটা ভালো করে তোমরা নোট করে নিও। এই লোথার মেয়ার্স কার্ভ থেকে যেই মেন্সে এক আধবার কোয়েশ্চেন এসেছে। এইসব জায়গাগুলো অ্যাকচুয়ালি এগুলো যে তোমার এক্সামিনারের মুড ভালো থাকলে এই জায়গা থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, এরকম জায়গাগুলো থেকে জেনারেলি কোয়েশ্চেন দেয় না কোনো জায়গাতে, মানে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই আসে না। বোর্ড লেভেলেও আসে কিনা সন্দেহ। তো যাই হোক, যখন মুড ভালো থাকে তখন দিয়ে দেয়, আবার যখন মুড যখন খুব খারাপ থাকে তখন এমন টপিক যেগুলো তুমি কোনোদিনও পড়োনি বা যেগুলো তোমার বইতেও নেই সেগুলো থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। বা সেরকম একটা উল্লেখযোগ্য টপিক হচ্ছে তোমাদের ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এ একটা টপিক, যেটা বইয়ে থাকতো না, কোথাও পড়ানো হতোও না, সেটা হচ্ছে জন টেলর এফেক্ট। তো সেটা একবার হঠাৎ করে কোয়েশ্চেনে দিয়ে দেয়। ওটা বোধহয় নিটে দিয়েছিল প্রথম, দিয়ে তারপর থেকে ওটা পড়ানো হয়, জন টেলর এফেক্টটা ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে। তো যখন আসবে কোঅর্ডিনেশন তখন ওখানে বলবো। তো আপাতত এটা তোমরা নোট করে নাও। এরপরে আমি এই যে গ্রাফটা থেকে, এই গ্রাফটার আমি কি কি অবজারভেশন পাচ্ছি, তার থেকে কি কি কনক্লুশন হচ্ছে সেটা আমি লিখবো। এই গ্রাফটা খুব ভালো করে তোমরা খাতায় সুন্দর করে নোট করে নাও। হচ্ছে ওই লোথার মেয়ার কার্ভের যেটা অবজারভেশন এবং কনক্লুশনের পার্টটা। তার আগে বলে দিই যে দুটো জিনিস আমি ভুল বলেছিলাম। একটা জিনিস ভুল বলেছিলাম এবং একটা জিনিস আমি বলিনি। যেটা ভুল বলেছিলাম সেটা হচ্ছে যে এই লোথার মেয়ার আলাদা মানুষ না, একজনই মানুষ, একজনই ব্যক্তি। তো লোথার মেয়ার, খুব যদি ভুল না বলি তাহলে উনি জার্মান সায়েন্টিস্ট ছিলেন। আরেকটা যেটা আমি বলিনি সেটা হচ্ছে এই যে গ্রাফটা যেটা আমি এঁকেছিলাম, ওই গ্রাফটার যেগুলো গ্রাফটা উপর দিকে গেছিল, নিচের বেসটা আমি তো বলেছিলাম যে নিচের বেসটা সেম লেভেলে রয়েছে। ওই নিচের যে বেসটা রয়েছে না, প্রত্যেকটা বেসে আমার মেটালয়েড এবং ট্রানজিশন মেটাল গুলো আমার রয়েছে। বেসগুলো তোমরা লিখে নিও খাতায়। প্রত্যেকটা বেসে আমার মেটালয়েড গুলো রয়েছে। আমি তা একবার দেখিয়ে দিচ্ছি। মানে এইভাবে তো গ্রাফটা আমার উঠছিল। এইভাবে গ্রাফটা উঠছিল, এই বেসটা সেম ছিল। এই বেসে তোমরা এইভাবে যদি জায়গা থাকে তাহলে লিখে নাও, নয়তো অ্যারো দিয়ে লিখে নাও মেটালয়েড। এইভাবে তোমরা মেটালয়েডটা লিখে নাও। এর বেসে আমার মেটালয়েড গুলো রয়েছে, মেটালয়েড এবং ট্রানজিশন মেটাল গুলো আমার রয়েছে। তো এবার দেখা যাক অবজারভেশনটা। পিক পজিশন, মানে এই প্রত্যেকটা পিক পজিশন গুলো যেগুলো, যেখানে গিয়ে ওই কি বলে ছুঁচলো হয়েছে মুখটা, যেখানে গিয়ে ওই একটা ট্রাইঙ্গেলের মতো যে জায়গায় ফর্ম করেছে। তো এই পিক পজিশন গুলো মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, দ্যাট ইজ অ্যালকালি মেটালস, Li, Na এটসেট্রা, লিথিয়াম, সোডিয়াম এটসেট্রা, ওইগুলো এই পিক পজিশনে রয়েছে। ডিসেন্ডিং পজিশন মানে এই যখন নামছে, নিচের দিকে যখন নামছে, এই জায়গায় আমি বলেছিলাম যে বেরিলিয়াম রয়েছে, তারপর ম্যাগনেসিয়াম রয়েছে, মানে অ্যালকালাইন আর্থ মেটাল গুলো, সেটাই লিখেছি। ডিসেন্ডিং পজিশন, লেস ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, মানে সব থেকে মোস্ট ইলেকট্রোপজিটিভ গুলো তো আমার পিক পজিশন নিয়ে নিয়েছে। তো তার থেকে একটু কম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যারা, তারা হচ্ছে আমার
অ্যালকালাইন আর্থ মেটাল গুলো তারা ওই ডিসেন্ডিং পজিশনটা নিয়েছে। লেস ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস দ্যাট ইজ অ্যালকালাইন আর্থ মেটালস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম ডট 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 থেকে বেরিয়াম অব্দি। এবং অ্যাসেন্ডিং পজিশন সেটা আমার হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ দ্যাট ইজ হ্যালোজেন গুলো। আবার যখন উঠছে এই জায়গা থেকে আমি দেখেছিলাম আমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো রয়েছে। তো এই যে অ্যাসেন্ডিং পজিশন গুলো সেগুলো মোস্ট ইলেকট্রোনেগেটিভ দ্যাট ইজ হ্যালোজেন গুলো উপস্থিত। তারপর অ্যাট দি বেস অফ ইচ গ্রাফ, প্রত্যেকটা গ্রাফের বেসে আমার মেটালয়েড গুলো রয়েছে, মেটালয়েড অ্যান্ড ট্রানজিশন এলিমেন্টস। সিলিকন, জার্মেনিয়াম, আমার আর্সেনিক, এস মানে আর্সেনিক, এস বি মানে অ্যান্টিমনি, টিই মানে টেলিরিয়াম, পিও মানে পিও পোলোনিয়াম, বোধহয় হ্যাঁ পোলোনিয়ামই হবে, পিও পোলোনিয়াম। তো এইগুলো আমার যেগুলো বেসে রয়েছে মেটালয়েড অ্যান্ড ট্রানজিশন মেটালস গুলো। এরপরে কনক্লুশন। On the basis of this curve, he proposed that physical properties of elements are periodic function of atomic weight. Physical property গুলো atomic weight এর periodic function হিসাবে থাকে। তো এটা হচ্ছে আমার লোথার মেয়ার কার্ভ। এবার মানে এই লোথার মেয়ার কার্ভ থেকে, লোথার মেয়ার কার্ভ, তারপর আমার মেন্ডেলিভ এবং তারপরে আমার মডার্ন পিরিয়ডিক টেবিল, এই লোথার মেয়ার কার্ভ থেকে মোটামুটি ব্যাপারগুলো তার মধ্যে লজিক্যাল হওয়া শুরু করে। মানে তার মধ্যে যে ব্যাপারগুলো ঠিকের দিকে এগোচ্ছে, মানে ঠিক ডাইরেকশনে এগোচ্ছে, সেটা এইখান থেকে শুরু হয়। তোমরা জানো যে মেন্টালি পিরিয়ডিক টেবিলটা তার মধ্যে যেটা বলা হয় যে মডার্ন পিরিয়ডিক টেবিলের পরে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা, আর ওর অনেকগুলো ভালো সাইনও ছিল যেগুলো আমি সব বলবো। তো তার আগে এটা তোমরা নোট করে নাও। এইবার আমরা দেখব মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। এইখান থেকে তোমাদের বোর্ডসে কোশ্চেন এলেও আসতে পারে, এখান থেকে আসার তার মধ্যেও একটা চান্স থাকে। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল আমাকে বলছে হিয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট। আমার লোথার মেয়ার কার্ভে ছিল শুধু ফিজিক্যাল প্রপার্টি, একমাত্র ফিজিক্যাল প্রপার্টিটাই আমার এই অ্যাটমিক ওয়েটের পিরিয়ডিক ফাংশন ছিল, কিন্তু এইখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি দুটোই আমার অ্যাটমিক ওয়েটের পিরিয়ডিক ফাংশন রয়েছে। তো যদি চলে আসে ভুল করে এরকম কোনো কোশ্চেন, তো যেন লিখতে পারো যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি গুলোই আমার পিরিয়ডিক ফাংশন ছিল অ্যাটমিক ওয়েটের ফর মেন্ডেলিভ। এবার ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্সে যেটা আমি প্রথম পয়েন্ট লিখেছি সেটা হচ্ছে 63 elements were known and noble gases were yet to be discovered. যখন মেন্ডেলিভ এই পিরিয়ডিক টেবিল, ওনার যে পিরিয়ডিক টেবিলের সাজেশন যেটা উনি দিয়েছিলেন, সেইখানে বা সেই সময় আমরা 63 খানা এলিমেন্ট আমরা জানতাম, কিন্তু তখন আমরা নোবেল গ্যাসগুলোরও তখন আমরা হদিশ পাইনি, তখন আমরা নোবেল গ্যাসগুলোকে আমরা জানতাম না, তখন আমরা ইনার্ট গ্যাসগুলোকে তখনও খুঁজে পাইনি। সেটাই আমি লিখেছি 63 এলিমেন্টস ওয়ার নোন অ্যান্ড নোবেল গ্যাসেস ওয়ার ইয়েট টু বি ডিসকভার্ড। এইখানেই আমরা ভার্টিক্যাল যেটা আমরা কলাম, ভার্টিক্যাল মানে এইটা যেটা উপর থেকে নিচে, আর এটা হচ্ছে হরাইজন্টাল যেটা আমার ডান দিক থেকে বাঁ দিক। তো এই ভার্টিক্যাল কলামস আর কল্ড গ্রুপস অ্যান্ড দেয়ার ওয়ার 8 গ্রুপস ইন হিজ পিরিয়ডিক টেবিল। এইখানে আমরা প্রথমে গ্রুপের কনসেপ্টটা পাই। ভার্টিক্যাল কলামস আর কল্ড গ্রুপস, ভার্টিক্যাল কলাম গুলোকে আমরা গ্রুপ বলে আমরা জানতে পারি, অ্যান্ড দেয়ার ওয়ার 8 গ্রুপস ইন হিজ পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে 8 খানা গ্রুপ আমরা পেয়েছিলাম। এখন তোমরা মডার্ন পিরিয়ডিক টেবিল তোমরা যদি দেখো, তোমরা 18টা তোমরা গ্রুপ পাবে এবং 7 খানা পিরিয়ড পাবে। তো ওনার সময় উনি 8টা গ্রুপ করেছিলেন। এই 8টা গ্রুপকে যদি আমি ভাগ করি তাহলে আমরা দেখবো যে ইচ গ্রুপস আপ টু 7, 1 2 3 4 5 6 7, ওই 1 থেকে 7 অব্দি ইচ গ্রুপস আপ টু 7 were divided into A and B subgroups. GRPS মানে গ্রুপস মেনশন করেছি, জায়গা ছিল না ওর জন্য শর্ট করেছি। ইচ গ্রুপস আপ টু 7 were divided into A and B subgroups. 1 থেকে 7 অব্দি আমরা A and B সাবগ্রুপে আমরা ডিভাইড করেছিলাম, আমরা না উনি ডিভাইড করেছিলেন। সাবগ্রুপ এ তে এলিমেন্টস ওয়ার কল্ড নর্মাল এলিমেন্টস। সাবগ্রুপ এ এর এলিমেন্ট গুলো নর্মাল এলিমেন্টস, তাই বলে সাবগ্রুপ বি এর এলিমেন্ট গুলো অ্যাবনর্মাল এলিমেন্ট নয়। সাবগ্রুপ বি এর এলিমেন্ট গুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, এ গুলো নর্মাল আর বি গুলো ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট যেটা তোমরা এখন দেখবে সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট গুলো, ট্রানজিশন এলিমেন্ট। তারপরে তাহলে আমার 1 থেকে 7 তো হলো, এবার 8 নম্বরটা, দি 8th গ্রুপ কনসিস্টেড অফ 9 এলিমেন্টস ইন
3 rows, 8 গ্রুপে 9টা এলিমেন্ট ছিল 3টে রোয়ে ভাগ করা। 9টা এলিমেন্ট ছিল 3টে রোয়ে ভাগ করা, 3 3 3 করে 9 ছিল 8 গ্রুপে। তো এইটা তোমরা খাতায় নোট করে নিও। এইখান থেকে এই মেন্ডেলিভ থেকে কোয়েশ্চেন এলেও আসতে পারে তোমাদের বোর্ডে, তাও কম্পিটিটিভ পরীক্ষায় আসার চান্স তাও কম। নোট করে নাও এটা। তারপর আমি এর মেরিট গুলো করাবো। এইবার হচ্ছে মেরিটস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। এটাই এখানে একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মেন্ডেলিভ যেটা করে গেছিলেন সেটা হচ্ছে উনি প্রেডিক্ট করে গেছিলেন ফিউচার কিছু এলিমেন্টকে। উনি কিছু কন্ডিশন দেখে বা যাই হোক উনি ফিউচার কিছু এলিমেন্টকে উনি প্রেডিক্ট করে গেছিলেন। উনি নিজে ডিসকভার করেননি, উনি জাস্ট প্রেডিক্ট করেছিলেন যে এরকম এলিমেন্ট আসতে পারে। মানে ভালো সায়েন্টিস্ট ছিলেন, বড় সায়েন্টিস্ট ছিলেন, ওর জন্যই উনি এরকম প্রেডিকশন করতে পেরেছিলেন। যেরকম প্রেডিকশন আমাদের নীল বোর করেছিল, যেটা নীল বোরের যেটা আমাদের অ্যাটমিক যেটা মডেল যেটা, সেটাও তো উনি কোনো প্রুফ করে যাননি সেই অর্থে। উনি যেরকম রাদারফোর্ড যেরকম করেছিল বা থমসন যেরকম করেছিলেন, সেরকম ভাবে নীল বোর কোনো কিছু প্রুফ করে যাননি, শুধু উনি পস্টুলেট দিয়ে গেছিলেন যে এরকম হতে পারে, আর সেটাই দেখা গেছিল যে ওটাই হয়েছে। বড় সায়েন্টিস্ট ছিলেন, ভালো সায়েন্টিস্ট ছিলেন, ওর জন্যই প্রেডিক্ট করতে পেরেছিলেন। তো সেরকম মেন্ডেলিফও তো প্রেডিকশন অফ নিউ এলিমেন্টস সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, টেকনিটিয়াম। স্ক্যান্ডিয়াম এসসি, গ্যালিয়াম জিএ, জার্মেনিয়াম জিই, টেকনিটিয়াম টিসি। উনি এসসি স্ক্যান্ডিয়ামকে উনি বলে গেছিলেন একা বোরন, গ্যালিয়ামকে উনি বলে গেছিলেন একা অ্যালুমিনিয়াম, জার্মেনিয়ামকে উনি বলে গেছিলেন একা সিলিকন, টেকনিটিয়ামকে উনি বলে গেছিলেন একা ম্যাঙ্গানিজ। এবারে একা মানেটা হচ্ছে, একা মানে হলো বিলো, নিচে, বিলো নিচে, একা মানে হচ্ছে নিচে। এবার এটা দেখা গেছে যে বোরনটা বাদ দিয়ে অ্যালুমিনিয়ামের ঠিক নিচে আসে আমার গ্যালিয়াম। আমরা দেখেছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এর পরপর আসে। যদি আমরা এবার সিলিকন দেখি, সিলিকনের ঠিক নিচে আসে আমার জার্মেনিয়াম। যদি আমরা ম্যাঙ্গানিজ দেখি ডি ব্লকে, এই দুটো আমার পি ব্লকে, এই অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো আমার পি ব্লকে। আর যদি আমি এই ম্যাঙ্গানিজ দেখি, ম্যাঙ্গানিজ এবং টেকনিটিয়াম আমার ডি ব্লকে রয়েছে। তো ম্যাঙ্গানিজ আমার রয়েছে ডি ব্লকের প্রথম গ্রুপটাতে, ওটাকে ফার্স্ট গ্রুপ যদি বলা হয় তাহলে এটা আমার সেকেন্ড গ্রুপে রয়েছে, ডি ব্লকের সেকেন্ড গ্রুপে টেকনিটিয়াম আমার রয়েছে। তো ম্যাঙ্গানিজের ঠিক নিচে আসবে টেকনিটিয়াম। শুধু এই বোরনটা একটু, বোরন আর স্ক্যান্ডিয়াম একটু হালকা দল সুদ বা সুরের মতো ব্যবহার করে। বোরন এইখানে সাইডে রয়েছে, আর স্ক্যান্ডিয়াম একটু দূরে রয়েছে, মানে ডি ব্লকে রয়েছে বাট অনেকটা বাঁ দিকে রয়েছে। তোমরা এটা বুঝতে পারো যে ক্যালসিয়াম আমার 20 আর স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। তো ওর জন্য বুঝতে পারছো যে ক্যালসিয়াম যদি এখানে শেষ হয় তার পাশেই থাকবে আমার এখানে স্ক্যান্ডিয়াম, আর পুরো দূরে এই দিকে পি ব্লকে আমার এখানে পি ব্লকের শুরুতে আমার থাকবে বোরন। তো ওটাই শুধু একটু একমাত্র বোরনটা ছাড়া বাকিগুলো পুরো খাপে খাপ বসেছে। উনি যা বলে গেছিলেন সেটাই হয়েছে, যে অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম আসবে, নিচে গ্যালিয়াম এসেছে। সিলিকনের নিচে উনি বলে গেছিলেন জার্মেনিয়াম আসবে, নিচে জার্মেনিয়াম এসেছে। তারপর ম্যাঙ্গানিজের নিচে টেকনিটিয়াম এসেছে। তো এটাই উনি প্রেডিক্ট করে গেছিলেন। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এখানেও তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে, ধরো অপশন দিয়ে দিল যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে কোন কোন এলিমেন্ট গুলো ছিল না। ধরো তোমাকে অপশন দিয়ে দিল স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর একটা অপশন দিল নান অফ দিস। তো তোমার সেই ক্ষেত্রে নান অফ দিস অপশন হয়ে যাবে। তো এরকম তোমার কোয়েশ্চেন আসতেই পারে, তো খাতায় এটা নোট করে নাও। আসছি ডিমেরিটস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে হি কুড নট ডিসাইড ওয়্যার টু পুট হাইড্রোজেন অ্যাজ ইট রিজেম্বলস বোথ অ্যালকালি মেটালস অ্যান্ড হ্যালোজেন্স ইন সাম প্রপার্টিজ। এই যে হাইড্রোজেনের যেটা পজিশন সেটা উনি ডিসাইড করে উঠতে পারেননি, কারণ হাইড্রোজেন কিছু ক্ষেত্রে অ্যালকালি মেটালস এর মতো বিহেভ করছে, কিছু ক্ষেত্রে ও হ্যালোজেন্স এর মতো ও বিহেভ করছে। তো ওর জন্য উনি হাইড্রোজেনের কোনো পজিশন উনি ডিসাইড করে উঠতে পারেননি। এটা এখনো ডিসাইড করা সে অর্থে যায়নি। ওর জন্য তোমরা দেখবে যে কিছু কিছু পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে পুরো মাঝখানে এভাবে ডিনোট করে দেওয়া হয়, মানে সবকিছুর বাইরে পুরো মাঝখানে এভাবে
1 দিয়ে ডিনোট করে দেওয়া হয় হাইড্রোজেন। আবার কোনো কোনো জায়গায় তোমরা দেখবে যে অ্যালকালি মেটালস এর উপরে হাইড্রোজেনকে রাখা রয়েছে। তো দুটোই চলে অ্যাকচুয়ালি এখন, কিন্তু তখন উনি কোনো পজিশন দিতে পারেননি এই আমাদের হাইড্রোজেনকে, H2 কে। তারপরে যেটা সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে পজিশন অফ আইসোটোপস। পজিশন অফ আইসোটোপস আমার হচ্ছে অ্যাজ অ্যাটমিক ওয়েট অফ আইসোটোপস ডিফার্স দে শুড হ্যাভ বিন প্লেসড ইন ডিফারেন্ট গ্রুপস ইন দিস পিরিয়ডিক টেবিল। এই মেন্ডেলিফাই পিরিয়ডিক টেবিল অনুযায়ী যেহেতু আইসোটোপের আলাদা আলাদা যেহেতু অ্যাটমিক মাস, ওর জন্য এদের পজিশন দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো পজিশন এরা পায়নি। বাট দেয়ার ওয়ার নো সাচ প্লেস ফর দেম। এটাও একটা কি বলবো ড্রব্যাক বা ডিমেরিট মেন্ডেলিফের। আরেকটা হচ্ছে অ্যানোমালাস পেয়ার্স অফ এলিমেন্টস। সেটা কিরকম? সেটা হচ্ছে দেয়ার ওয়ার সাম পেয়ার্স অফ এলিমেন্টস which did not follow the increasing order of atomic weight. সেটা আমি এখানে এক্সাম্পল দিয়েছি। আর্গন AR and cobalt CO were placed before আমার potassium and nickel but having higher atomic weight. এই আর্গন আর কোবাল্টের অ্যাটমিক ওয়েটটা পটাশিয়াম আর নিকেলের চেয়ে বেশি। সেটা কিরকম আমি দেখি। আর্গনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 39.9, সেদিকে এই আমার পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 39.1। সেদিকেও তোমরা দেখেই বুঝতে পারছো যে পটাশিয়ামের ওয়েট কম, কিন্তু উনি সাজিয়েছিলেন এই আমার অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় অ্যাটমিক ওয়েটে উনি এলিমেন্ট গুলোকে সাজিয়েছিলেন। তো তাহলে সেদিক থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এর তাহলে ভুল হয়ে গেল, কারণ আর্গন সে অর্থে আগে উনি আর্গনকে আগে রেখেছেন, কিন্তু সে অর্থে আর্গন আমার সেদিক থেকে দেখতে গেলে আর্গন পরে আসার কথা পটাশিয়ামের, কিন্তু সেটা হচ্ছে না। তারপর কোবাল্ট নিকেলেরও একই, কোবাল্টের 58.9, নিকেলের 58.6। তো এই তিনটে ড্রব্যাক ছিল এই আমার মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে। তো এই তিনটাও তোমরা খাতায় নোট করে নাও। এবার আমরা এখন যে পিরিয়ডিক টেবিল যেটা আমরা দেখি, মডার্ন পিরিয়ডিক টেবিল, সেটা নিয়ে আমরা দেখবো। তোমরা তার আগে এটাকে নোট করে নাও। এইবার আসছে অনেক প্রতীক্ষিত তোমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা নিয়ে এবার আমাদের মেন কাটছাট হবে এই চ্যাপ্টারে। মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা প্রপোজড বাই মোজলে। তারপর মডার্ন পিরিয়ডিক টেবিল ইজ বেসড অন অ্যাটমিক নাম্বার। মডার্ন পিরিয়ডিক টেবিলটা আবার অ্যাটমিক নাম্বারের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলটা আমার ছিল অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে বানানো। তো এটা আমার অ্যাটমিক নাম্বারের উপর, মডার্নটা আমার অ্যাটমিক নাম্বারের উপর। এই মডার্ন পিরিয়ডিক টেবিল কন্টেন্স 7 পিরিয়ডস, সাতখানা পিরিয়ড ওপর থেকে নিচে, বা রাদার বলা যায় যে ডান দিক থেকে বাঁ দিক আমার 7খানা পিরিয়ড থাকে এবং 18খানা গ্রুপ থাকে। ওপর থেকে নিচে আমার 18টা গ্রুপ আছে, যেরকম মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলে আমার 8টা গ্রুপ ছিল। তো এটা আমি পিরিয়ডিক টেবিল তোমাদের জন্য কিছুটা আমি লিখেছি। তোমাদের অনেকেরই ডিমান্ড থাকবে যে এই পিরিয়ডিক টেবিলের নেমোনিক্স গুলো বলে দিতে, যে কিভাবে মনে রাখবো পরপর এলিমেন্ট গুলো। সেটা আমি বলছি। আমি তোমাদেরকে ওপর থেকে নিচে গ্রুপ ওয়াইজ নেমোনিক্স গুলো তোমাদেরকে আমি বলবো। আমি এই পিরিয়ড ওয়াইজ নেমোনিক্স বলবো না, আমি গ্রুপ ওয়াইজ বলবো। তো যেটা তোমাদেরকে আমি আগেও বললাম, অ্যাটমিক নাম্বার 1 থেকে 20 অব্দি না হলেও 1 থেকে 10 অব্দি যেন মনে থাকে। যদি 1 থেকে 10 অব্দি মনে থাকে, তাহলে তুমি এই ওপর থেকে নিচ নেমোনিক্স গুলো তুমি করে করে তুমি বাকি এলিমেন্ট গুলো তুমি নামিয়ে দিতে পারবে। প্রথমটা অ্যালকালি মেটাল সেক্টর, সেটা আমি বলবো লি না কে রব সে ফরিয়াদ। লি না কে রব সে ফরিয়াদ, এটা নেমোনিক্স মনে রাখবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপরে অ্যালকালাইন আর্থ মেটাল, बेटा मांगे कार स्कूटर बाप राजी। बेटा मांगे कार स्कूटर बाप राजी। BEMGCASRBARA। বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আমার স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, রেডিয়াম। এই আমার ডি ব্লক গুলো যখন আমি তোমাদেরকে ক্লাস 12 এর ডিএনএ ব্লক পড়বো তখন আমি বলবো। তাও এখন একবার বলে দিই, যখন আমার ডি ব্লক সবসময় আমার স্টার্ট হবে ক্যালসিয়ামের পর থেকে। এই ম্যাগনেসিয়াম নয়, বেরিলিয়াম নয়, ক্যালসিয়ামের পর থেকে স্টার্ট হবে আমার ডি ব্লক। ক্যালসিয়ামের পর থেকে ক্যালসিয়াম 20, HC যেটা আমার স্ক্যান্ডিয়াম সেটা আমার 21। তো আমি নেমোনিক্স যেটা আমি প্রথমটার জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে
सस्ती वाली कार में फे को नहीं कॉपर जिंक। তো এটা আমি সবগুলো লিখে নিয়ে আমি ডট ডট করে দিয়েছি। এসসি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, তারপরে আসবে আমার ম্যাঙ্গানিজ। কার মে, এটা সিআর ফর কার, সস্তি ওয়ালি কার মে ফেকোনি। এবার ফেকোনি পুরোপুরি চলে আসে যে এফ ই ফে, আয়রন, কোবাল্ট, নিকেল, ফেকো নেহি কপার জিঙ্ক CuZn। তো সস্তি ওয়ালি কার মে ফেকোনি কপার জিঙ্ক। এরকম বাকি দুটো রয়েছে, ইয়ারি যারা নিভানা মত তক রুকাवट রাহ মে পড়ে তো আগে কুদ জানা। যখন ডি ব্লক আসবে তখন আমি লিখে দেবো, যাই হোক। তারপর এটা আমার লা হফতা ওয়ারনা রে উস আয়রন রড সে পিটাই অর হোগি। তো এটা আমার ডি ব্লক। এখন আপাতত তুমি এস ব্লক আর পি ব্লক এবং হ্যালোজেন গুলোতে তুমি কনসেন্ট্রেট মেনলি করো, ডি ব্লক পরে আছে। তারপর আমার এবার পি ব্লক, সেটা হচ্ছে মনে রাখবে এই যেটা প্রথমটা পি ব্লকের, যেটা প্রথম গ্রুপ, অ্যাকচুয়ালি এটা গ্রুপ 13, এটা গ্রুপ 1 2, এটা 3 4 5 6, মাঝখানে আছে 7 8 9, দিয়ে তারপর এটা আমার 12 এ আসবে, তারপর এটা আসবে আমার 13 14 15 16 17 18, এই 18 খানা গ্রুপ আমার হলো। এটা হচ্ছে আমার 13 নম্বর গ্রুপ, বোরনের গ্রুপটা, এটাকে আমি বলবো বোরন ফ্যামিলি বলে। বোরনটা আমার হচ্ছে বেঙ্গন আলু গাজর ইন থেলা, মানে বেগুন যেটা, বেঙ্গন আলু গাজর ইন থেলা, থলির মধ্যে বেগুন আলু গাজর রয়েছে, বেঙ্গন আলু গাজর ইন থেলা। তারপর আমার কার্বন ফ্যামিলি আমার হচ্ছে कैसी गई संन्यास लेने पहुंची पब में, कैसी गई संन्यास लेने पहुंची पब में। তোমাদের যেরকম ভাবে ইচ্ছা তোমরা খাতায় এই নেমোনিক্স গুলো তোমরা নোট করে নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে যেন মনে থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে সিরিয়াল ওয়াইজ কি কি ছিল এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যেন কোনো মতে ভুল যেন না হয়। कैसी गई संन्यास लेने पहुंची पब में, শুধু পিবি, মাঝখানে অনেক কিছু আরো কথা রয়েছে, তো লাস্টে শুধু পিবি, পাব মানে পিবি। তারপর হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, নিউজিল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভারত সে পিছে, নিউজিল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভারত সে পিছে। এই যে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি হলো 2025-এ, সেখানে ভারতের পেছনে সবাই ছিল, ভারত জিতেছিল, তো ভারতের পেছনে বাকি সব টিম গুলো ছিল, নিউজিল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভারত সে পিছে। তারপর আমার অক্সিজেন। এবার অক্সিজেনটা আমি নিজে কোনো নেমোনিক্স আমি দেখিনি, আমার পরপর এটা একটা সিরিয়াল একটা ছন্দে নাম চলে আসে, ওর জন্য আমি ওটা সেইভাবেই মনে রেখেছি। অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এটা পরপর মনে রেখো, মানে আমার ওটা পরপর ওইভাবেই মনে আসে। তো তারপরে এটা আমার অক্সিজেন ফ্যামিলি গেল। এবার আসবে আমার হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেনটা আমি এভাবে বলবো, ফেক CBI এজেন্টস, ফেক CBI এজেন্টস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মেনলি আমার এই চারটেই লাগবে, লাস্টে 80টাকে বাদ দিতে পারো, যাই হোক, তাও আমি লিখেছি ফেক CBI এজেন্টস। তারপরে আমার হ্যালোজেন গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। কোনো নেমোনিক্স না, এটা নর্মাল ফর্মুলি তোমার মনে থেকে যাবে আশা করি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তো এই জিনিস তোমরা মেনলি নেমোনিক্স এর পার্টটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। আমি এই যে ভিডিওটা যেটা হলো, এই ভিডিওর পার্টটা তুমি এখানে পজ করে তুমি নেমোনিক্স গুলো আমার শুনে শুনে তুমি নোট করে নিতে পারো, আর যেটার জন্য যে নেমোনিক্সটার জন্য যেই এলিমেন্টটা হলো সেইগুলোকে তোমরা মেনশন করে নিও। তো এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এইবার তাহলে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলের ভাগগুলো, আমাদের যে ব্লকগুলো যেগুলো রয়েছে SPDF, সেইগুলো এবার দেখা যাক। তো প্রথমে আমাদের এস ব্লক আমাদের আমি লিখেছি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS 1 to 2। এটাকে আবার দয়া করে 1 - 2 ভেবে বসো না, এটা NS 1 to 2, মানে 1 হতে পারে আবার 2 হতে পারে। এস ব্লকের মধ্যে আমার দুটো আমার গ্রুপ থাকে। তোমরা যে দেখলে যে আমার পিরিয়ডিক টেবিল যেটা আমি লিখেছিলাম, ওখানে যেটা আমার লিথিয়ামে যেটা ছিল এবং যেটা আমার বেরিলিয়ামে যেটা ছিল, যেটা লিথিয়ামে ছিল সেটা আমার গ্রুপ 1, যেটা বেরিলিয়ামে সেটা আমার গ্রুপ 2। তো গ্রুপ 1 গ্রুপ 2, যেটা গ্রুপ 1 সেটা আমার, সেখানে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমার NS 1, সেইখানে গ্রুপ 1-এ আমার জেনারেলি অ্যালকালি মেটালস গুলো বিরাজমান, ওখানে আমার অ্যালকালি মেটালসরা থাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো। গ্রুপ 2 এখানে হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমার হচ্ছে NS 2,
এইখানে আমার অ্যালকালাইন আর্থ মেটাল গুলো উপস্থিত। সেটা হচ্ছে আমার বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো। তো এ গেল আমার এস ব্লক। এরপর আমার পি ব্লক। পি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমার হচ্ছে NS2 NP126। তার মানে এখানে NS2 টা সবার জন্য কমন। এখানে হচ্ছে যে আমার এই পি ব্লকটা গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অব্দি রেঞ্জ করে। মানে ওই দেখলে যেরকম বোরন ফ্যামিলি, ওটা আমি বললাম ওটা গ্রুপ 13। তারপরে চলে গেল আমার পুরো হ্যালোজেন বলছি, ওই ইনার্ট গ্যাস গুলো অব্দি, সেটা আমার চলে গেল গ্রুপ 18। তো এই 13 থেকে 18 এই পুরোটাই হচ্ছে আমার পি ব্লক। তো তা বলে এটা নয় যে সবগুলোই ওখানে যা যা এলিমেন্ট আছে সবাই ওখানে আমার পি ব্লক, মানে কি বলবো, যে জেনারেলি এটা একটা কথা আমি লাস্টে আমি লিখে দেবো, তোমরা এটা মাথায় রেখো কথাটা, যে যারা এস ব্লক তারা জেনারেলি মেটাল হয়, যারা ডি ব্লক তারাও জেনারেলি মেটালই হয়, এবং যারা পি ব্লক তারা জেনারেলি নন মেটাল হয়। এবং ওই নন মেটালের মধ্যেও কিছু কিছু এক্সেপশন রয়েছে যারা মেটাল, এবং বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে যারা মেটালয়েড, যেরকম জার্মেনিয়াম। এগুলো হচ্ছে আমার মেটালয়েড। তো এটা মনে রেখো যে জেনারেলি আমার এস ব্লক গুলো মেটাল, ডি ব্লক গুলো আমার জেনারেলি মেটাল, পি ব্লকটা আমার ওখানে মেটালয়েডও রয়েছে, নন মেটালও রয়েছে, এবং ওখানে আমার এটাও রয়েছে, কি যেন বলে, মেটালসও রয়েছে। কারা কারা মেটাল আর কারা কারা মেটাল নয়, এটা আইডেন্টিফাই করার একটা মোটামুটি একটা সহজ উপায় হচ্ছে যে যাদের নামের পেছনে ইউএম, আম, এই কথাটা যাদের নামের পেছনে দেখবে তারাই হচ্ছে তাদেরকে মেটাল হিসেবে দাগিয়ে দেবে। যেরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। এখানেও কিছু এক্সেপশন রয়েছে, যেরকম বিসমাথ, ওটা কোনো আমটাম নেই কিছু, তো ওটা কিন্তু আমার মেটাল। আবার এরকম রয়েছে যাদের নামে আম রয়েছে কিন্তু তারা মেটাল নয়, সেরকম আমার অ্যাট দিস মোমেন্ট মনে পড়ছে না, আমার মনে পড়লে আমি বলছি। তারা সেই ক্ষেত্রে দেখবে তারা মেটাল নয়, কিন্তু ম্যাক্সিমাম যাদের নামের পেছনে আম রয়েছে তারা ম্যাক্সিমাম তারা মেটাল, এবং তারা দেখবে এই এস ব্লক, আমার ডি ব্লক এখানেই মেনলি রয়েছে। তো এবার আমার পি ব্লক, এটা হচ্ছে NS2 NP126, গ্রুপ 13 থেকে 18 অব্দি এর রেঞ্জ। গ্রুপ 13 যদি আমি দেখি, গ্রুপ 13 আমার, এবার আমি আগেই বললাম যে আমার NS2 টা সবার জন্য কমন। আমার এই 13, 14, 15, 16, 17, 18 সবগুলোর জন্য NS2 টা কমন। আমার ভ্যারি করবে NP126 টা। প্রথমে গ্রুপ 13, এটা হচ্ছে আমার বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলির জন্য আমার যেটা কনফিগারেশন সেটা হচ্ছে NS2 NP1। এবার সবার জন্য যেহেতু NS2 টা কমন, ওর জন্য আমি NS2 টা বাদ দিয়ে আমি শুধু NP1 লিখেছি। আশা করি বোঝা গেছে। তারপর হচ্ছে আমার গ্রুপ 14, সেটা হচ্ছে আমার কার্বন ফ্যামিলি, এটা হচ্ছে NP2। গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি, এটা হচ্ছে NP3। আর নাইট্রোজেন ফ্যামিলির আরেকটাও নাম রয়েছে, সেটা হচ্ছে পিলিকোজেন্স। এটা আরেকটা নাম, একটা ছদ্ম নাম বলতে পারো। গ্রুপ 16, এটা হচ্ছে আমার অক্সিজেন ফ্যামিলি, এটা হচ্ছে NP4। এটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে চ্যালকোজেন্স। এই চ্যালকোজেন জেনারেলি আমার ওর ফর্মিং হয়, ওর যেটা আমার আর্থ ক্রাস্টে যেটা থাকে ওর ভাবে তৈরি হয়, সেটা আমার ওর ফর্মিং এ জেনারেলি থাকে, ওর ফর্মে বা রাদার বলা যেতে পারে। গ্রুপ 17 হ্যালোজেন, হ্যালোজেন হচ্ছে আমার NP5। এই হ্যালোজেন গুলো আমার হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। গ্রুপ 18 আমার হচ্ছে নোবেল গ্যাস, সেটা হচ্ছে NP6। আশা করি এটা বোঝা গেছে, এটা খাতায় নোট করে নাও। এবার দেখবো ডি ব্লক। ডি ব্লকের আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 N-1D 1 to 10, NS2 N-1D 1 to 10। এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন SPDF এই ব্লকগুলোর মনে রাখার চেষ্টা করো, কারণ অনেক সময় হয়তো ম্যাচ দ্য ফলোইং এ তোমাদের দিয়ে দিল যে কোনটার ইলেকট্রনিক কনফিগারেশনের সঙ্গে কোনটার ম্যাচ করছে। যাই হোক, তাহলে পয়েন্টটা আমি পড়ি। ডিউ টু ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস দে আর কল্ড ট্রানজিশন মেটাল। ডি ব্লকের এলিমেন্ট গুলোকে ট্রানজিশন মেটাল বলা হয়, তার কারণ হচ্ছে ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল, এটা হচ্ছে রিজন। যেহেতু ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল থাকে, ওর জন্য ওদেরকে আমরা ট্রানজিশন মেটাল বলি। কিন্তু এখানে এক্সেপশন রয়েছে, এক্সেপশন হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এক্সেপশন রয়েছে, তার কারণ হচ্ছে এরা ডি ব্লকের পুরো লাস্ট গ্রুপে থাকে। লাস্ট গ্রুপে থাকার জন্য ওদের D10, এই D1 to 10, এই D10টা ওদের কমপ্লিটলি ফিল্ড হয়েছে। তোমাদেরকে আমি আগেই দেখেছি, ডি তে 5টা ঘর থাকে, 5টা ঘরে আমাদের
দুটো করে ইলেকট্রন ফিট হতে পারবে। তো দুটো করে ইলেকট্রন যদি ফিট হয় তাহলে 10টা ইলেকট্রন পুরো ফিট হয়ে যাচ্ছে। তো তাহলে D10 হয়ে যাওয়া মানে কমপ্লিটলি ফিল্ড হয়ে যাওয়ার জন্য তাহলে আমার এই যে ট্রানজিশন মেটালস আমি তাদেরকে আর বলতে পারবো না। এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারিকে আমি ট্রানজিশন মেটাল ওর জন্য বলতে পারবো না, কারণ এখানে কমপ্লিটলি ফিল্ড আমার হয়ে যাচ্ছে অরবিটালটা, ডি অরবিটালটা। এবার আমার কপার এজি মানে কপার সিলভার গোল্ড AU আর কয়েনেজ মেটালস, এগুলোকে কয়েনেজ মেটালস বলা হয় কারণ এগুলো দিয়ে কয়েন তৈরি হতো। এমনকি আমাদের ব্রিটিশ রাজের সময়তেও সিলভার দিয়ে গোল্ড দিয়ে কয়েন তৈরি হতো মেনলি, কিন্তু সিলভার দিয়ে কয়েন তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই, প্রায় যখন আমাদের মেটালের দরকারটা বা নিডটা যখন যুদ্ধে যখন বেশি কাজে লাগতো তখন কয়েন ওই দিয়ে ছাপা বন্ধ হলো। তখন থেকে মিক্সচার যেটা অ্যালয় সেখান থেকে কয়েন তৈরি হওয়া শুরু করলো, যেখানে ওই নিকেল বা ম্যাক্সিমাম নিকেল, তার সঙ্গে হয়তো কিছু কপার হয়তো থাকে না জেনারেলি খুব একটা, নিকেল জিঙ্ক, তারপরে খুবই হালকা সিলভার, এসব দিয়ে তখন বানানো হতো। তখন এই যে সিলভারের যেটা পরিমাণ, যেটা অ্যামাউন্ট থাকতো, যেটা পার্সেন্টেজ থাকতো, সেটা খুব সিগনিফিকেন্টলি ড্রপ করে যায় কয়েনে। যাই হোক, তো এগুলো কয়েনেজ মেটালস হিসাবে ধরা হয়। এবং দিস ব্লক মানে এই ডি ব্লকটা, দিস হতো না, এটা THIS হতো। যাই হোক, দিস ব্লক কনসিস্টস 10 গ্রুপস অ্যান্ড অল এলিমেন্টস আর মেটালস। 10টা গ্রুপ আছে আর প্রত্যেকটা এলিমেন্টই এই গ্রুপের মেটাল। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এবার ফাইনালি এফ ব্লকটা দেখে নেওয়া যাক। এখানের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমার হচ্ছে N-2, এটা কিন্তু মাইনাস, N-2 F1 to 14, N-1 D0 to 1, NS2, N-2 F1 to 14, N-1 D0 to 1, NS2। এইখানে এইবার এটা যদি আমি এফ ব্লক যেগুলো, সেটা আমি সেটা দুটো তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে মেন পিরিয়ডিক টেবিল থেকে বাদ দিয়ে আইদার পিরিয়ডিক টেবিলের নিচে নয়তো ওপরে দেওয়া থাকে, জেনারেলি নিচেই দেওয়া থাকে। 6th পিরিয়ড আর 7th পিরিয়ড এরকম মার্ক করে দেওয়া থাকবে। তোমার দুটো জিনিস দেওয়া থাকবে, ল্যান্থানয়েড সিরিজ আর অ্যাক্টিনাইড সিরিজ, এই দুটো তোমার দেওয়া থাকবে। তোমরা ল্যান্থানয়েড সিরিজ তোমরা পাবে 58 থেকে 71, মানে 58 থেকে 71 অব্দি তোমরা পাবে, 58 থেকে 71 অব্দি তোমরা পাবে। 58 এ তোমরা পাবে সিডিয়াম, 71 এ তোমরা পাবে লিউটেশিয়াম। এই 58 থেকে স্টার্ট হয়, 71 এ গিয়ে শেষ হয়। এইটা হচ্ছে আমার ল্যান্থানয়েড সিরিজ। এইটার ল্যান্থানয়েড সিরিজের নাম হয়েছে তার কারণ হচ্ছে 58 এর ঠিক আগে মানে 57 এ আমার আছে ল্যান্থানয়েড। তো ল্যান্থানয়েডের পর থেকে যেহেতু শুরু হচ্ছে একটা পুরো ডিফারেন্ট জিনিস, একটা নতুন জগতই খুলে যাচ্ছে ওইখানে, তাই ওর জন্য ওই গোটা সিরিজটার নাম দেওয়া হয়েছে ল্যান্থানয়েড সিরিজ, কারণ ল্যান্থানয়েডের পর থেকে যেহেতু শুরু হচ্ছে ওর জন্য ল্যান্থানয়েড সিরিজ। এবং তারপরে 7th পিরিয়ড আমার অ্যাক্টিনাইড সিরিজ। অ্যাক্টিনাইড সিরিজে 90 থেকে ওটা 103 অব্দি লাই করে। 90 তে আমার হচ্ছে থোরিয়াম, আর 103টা আমার হচ্ছে লরেনশিয়াম। থোরিয়াম থেকে লরেনশিয়ামের মধ্যে হচ্ছে আমার অ্যাক্টিনাইড সিরিজ। এটারও নাম অ্যাক্টিনাইড, তার কারণ হচ্ছে 90 তো এখানে থোরিয়াম ছিল, 89 হচ্ছে আমার অ্যাক্টিনিয়াম। তো অ্যাক্টিনিয়ামের ঠিক পর থেকে আমার শুরু হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। তো এটা হচ্ছে আমার এফ ব্লক, এটা তোমরা খাতায় নোট করে নাও। তো আজকে এই ফার্স্ট লেকচার অফ পিরিয়ডিক টেবিল এত দূরই রাখছি। এর পরের দিন আমরা প্রথমে দেখব যে নমেনক্লেচার অফ এই সাম এলিমেন্টস, স্পেশালি নমেনক্লেচার আমরা এলিমেন্ট গুলো যাদের দেখবো সেগুলো হচ্ছে 100+ এলিমেন্ট, মানে 100, 101, 102, 103 থেকে 118 অব্দি, এই এতগুলো এলিমেন্টের 100 থেকে 118 অব্দি এলিমেন্টসদের আমরা IUPAC নোমেনক্লেচার দেখবো। এই নোমেনক্লেচারটা কিন্তু অর্গানিকের মতো নয়, এটা ইনঅর্গানিকের নোমেনক্লেচার, এটা একটু আলাদা। প্রথমে নোমেনক্লেচার দেখবো, তারপরে দেখবো যে একটা টপিক ওরকম জায়গাতে তোমার কোয়েশ্চেন অনেক সময় আসে যে কিছু এলিমেন্ট ধরো তোমাকে একটা এলিমেন্ট দিয়ে দিল, তোমাকে বললো এর ওই এলিমেন্টটা ধরো একটা সার্টেন ডি ব্লকে ধরো একটা এলিমেন্ট রয়েছে, তোমাকে বললো ওই ডি ব্লকে ধরো ডি ব্লকে তোমরা দেখলে যে 3টে ডি ব্লকের পিরিয়ড হয়, 3টে পিরিয়ড হয়, 10টা গ্রুপ হয়। তো 3টে পিরিয়ডের মধ্যে ধরো তোমাকে
মাঝখানের পিরিয়ডের একটা এলিমেন্ট তোমাকে দিয়ে দিল, তোমাকে বললো যে মাঝখানের পিরিয়ডের এলিমেন্টটা তোমাকে দিয়ে দিই, সে তোমাকে ওই এলিমেন্টের ঠিক ওপরে যে এলিমেন্টটা রয়েছে সেটা কি তোমাকে বের করতে বললো, এবং তোমাকে হয়তো বের করতে বললো যে ওই এলিমেন্টের ঠিক নিচে কোন এলিমেন্টটা রয়েছে সেটা তোমাকে বের করতে বললো। এরকম কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয়, তো ওগুলো দেখবো। তারপরে আমরা ট্রেন্ডস গুলোতে ঢুকবো, যেটা আমার পিরিয়ডিক টেবিলের মেন জিনিস। তো আশা করি তোমাদের আজকের এই লেকচারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না হয় তাহলে তোমরা যে জায়গাটা বোঝোনি সেই জায়গাটা একবার রিপিট করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় তো তাহলে ডাউট জিজ্ঞেস করো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ এই জায়গাটা ভালো করে দেখে এসো, আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি পরের ক্লাস আসবে। তো ততক্ষণ ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।